কি হয়েছে? মা ডাকছেন? কিছু প্রয়োজন মায়ের? আমি বেকুবের মতো ঘুমিয়ে পড়েছি। শান্ত হও, রাত পোহায়নি এখনো। আর মা কিভাবে ডাকবে বলো? তিনি তো কথাই বলতে পারেন না। তবে আপনি ডাকছেন যে? নামাজে যাব, তাই ডাকছিলাম। রাইকা সোজা হয়ে বসে চুলগুলো ঠিক করে বলে, আচ্ছা যান তাহলে। তুমি একা আসতে পারবে এখানে? ভয় পাবে না? রাইকা এক নজর এদিক ওদিক দেখে চোখ নামিয়ে নিয়ে বলে, একটুখানি। তাহলে কেবিনে দিয়ে আসি, চলো। না থাক, আপনি যান, আমি থাকতে পারবো। পরে আবার ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে। এর চেয়ে ভালো কেবিনে চলো। বললাম তো সমস্যা নেই। ঠিক তো? কোনো সমস্যা নেই? না। রাহিম চেয়ার ছেড়ে উঠে বলল, এখানেই চুপটি করে বসো, কোথাও হাঁটাহাঁটি করতে যেও না আবার। আপনি যান, দেরি হচ্ছে, আমি এখানেই আছি। রাহিম চলে গেল। আলো ছাড়িয়ে আধারে মিলিয়ে গেল। রাইকা উঠে গ্লাসের দরজায় উকি দিল। রেখা বেগম চেয়ে আছেন, ঠোঁট ভিড় করছেন, সম্ভবত কিছু বলতে চাইছেন বা কিছু প্রয়োজন। রাইকা ভেতরে ভালো করে দেখল, নার্স নেই, হয়তো ঘুমিয়েছে তারা। কি করবে বুঝতে পারছে না। দরজায় একজন থাকেন, তিনি দরজা খোলা বন্ধ এসবই করেন, যাকে স্পষ্ট ভাষায় বলে দারোয়ান। গভীর রাত পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন তিনিও ঘুমাতে যান। উনি যাওয়ার সময় দরজা লক করে যান। যদিও ভেতর থেকে কেউ চাইলে খুলতে পারবে, কিন্তু এই মুহূর্তে ভেতরের কাউকে নজরে আসছে না। নজরে এলেও খুব একটা সুবিধা হবে না, কেননা বাইরে থেকে চিৎকার করে মরে গেলেও ভেতরে কেউ শুনতে পাবে না। সিঁড়ির দিকে ছোট্ট এক্সট্রা একটা রুম আছে, সেখানেই হয়তো তিনি আছেন। রাইকা দ্রুত পা চালালো। আজ আধারে ভয় পাচ্ছে না সে। মায়ের চিন্তা মাথায় নিয়ে ঘুটঘুটে আধার ঠেলে এসে পৌঁছালো সেই রুমের দরজা বরাবর। দরজায় করাঘাত করলো, উত্তেজিত গলায় ডাকলো। বেশি অপেক্ষা করতে হলো না, মুহূর্তের মধ্যেই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। রুমের আলোয় তাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে রাইকা। ওনার মাথায় সাদা টুপি, হয়তো আজানের শব্দ কানে গিয়েছে আর অমনি নামাজ আদায় করতে বেরোচ্ছিলেন। কিছু বোঝার চেষ্টা করে চাচা বলেন, তুমি সেই মেয়েটা না, ওয়ার্ডের সামনে বসেছিলে? তোমার সঙ্গে তো একটা ছেলেও ছিল। রাইকা মাথা নোয়ানো অবস্থায় বলে, জি চাচা। তা এখানে কি করো? ডাকাডাকি করছো কেন? রাইকা চোখ তুলে চেয়ে উত্তর দেয়, আমার মার অপারেশন হয়েছে, তিনি ওই ওয়ার্ডেই আছেন। ওনার কিছু অসুবিধা হচ্ছে, ঘুমাননি, জেগে আছেন, কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আশেপাশে কেউ নেই, একজন নার্সও নেই। আপনি দ্রুত দরজা খুলে দিন, আমি গিয়ে নার্সকে ডেকে দিচ্ছি। চাচা ওনার রুমের দরজা বন্ধ করতে করতে বললেন, মাগো, এখন যদি তাদের ডাকতে যাও তবে ভীষণ ক্ষতি হবে। তোমার উপর ভালো মন্দ অনেকগুলো কথা শুনিয়ে দেবে। তাতে কোনো সমস্যা নেই চাচা, আল্লাহ না করুক যদি এখন আমার মায়ের ভালো মন্দ কিছু হয়ে যায়, সেই দায়ভার কে নেবে? আর এটা তাদের ডিউটি, তারা বাধ্য নিজেদের দায়িত্ব পালন করতে। সরকার কি এমনি এমনি বেতন দেবেন? আপনি চলুন তাড়াতাড়ি। মারে, এরা সরকারি রাক্ষস, খুব জোর 12টা পর্যন্ত জেগে থাকবে, তারপরেই ঘুম। এদিকে রুগী মরে পচে যাক, তবুও কিছু যায় আসে না তাদের। চোখের সামনে দেখি তো রাত বিরাতে কত রুগীর অসুবিধে হয়। রুগীর খারাপ অবস্থা দেখে যখন স্বজনরা নার্সকে ডাকতে আসে তখন চরম বাজে ব্যবহার করেন তারা। স্বজনদের সাথে কুকুরের মতো আচরণ করে, তাদের তাড়িয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমান। এগুলোই সরকারি হাসপাতালের খেলামা। বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সরকারি হাসপাতালের নার্সদের মতো জঘন্যতম মানুষ আর পৃথিবীতে নেই। কথাগুলো বলতে বলতে ওয়ার্ডের সামনে এসে থামলেন তিনি। দরজা খুলে দিতেই রাইকা ভেতরে প্রবেশ করে। চাচা পেছন থেকে ডেকে বলে, মা, ওদের মুখোমুখি তর্ক করো না, নয়তো কিন্তু তোমার উপর ওঠার আগ তোমার রোগীর উপর ঝাড়বে। রাইকা পেছন ফিরে সায় দিয়ে বলে, ঠিক আছে। চাচা চলে গেলেন। রাইকা খুব দ্রুত পায়ে 6টা বেড অতিক্রম করে রেখা বেগমের কাছে পৌঁছায়। মাথার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে মা? এমন করছেন কেন? আমাকে বলুন, কি লাগবে আপনার? রেখা বেগমের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। আহত ঠোঁটে শুকনো জিভ নেড়ে কিছু বলছেন, কিন্তু তা বোঝার ক্ষমতা রাইকার হলো না। তড়িঘড়ি করে গিয়ে নার্সের রুমের দরজায় কড়া নাড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর বিরক্তি মুখে দরজা খুললেন একজন। রাইকাকে দেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, কে তুমি? ভেতরে কিভাবে এলে? এভাবে বিরক্ত করছো কেন? মনে সাহস নিয়ে রাইকা বলে, আমার মা কেমন যেন করছে, একটু দেখুন, ওনার কষ্ট হচ্ছে। মুখে বিরক্তির শব্দ করে বলল, কেমন করছে? তোমার মা মরে যাচ্ছে। রাইকা কড়া চোখে তাকায় নার্সের দিকে, কণ্ঠে তেজ নিয়ে বলে, মুখ সামলে কথা বলুন। কি সমস্ত কথাবার্তা ছিড়ি আপনাদের! একটা রোগীর
অসুবিধে হচ্ছে আর আপনি এভাবে কথা বলছেন? চাকরিতে যোগদানের দিন কি এগুলোই শপথ করেছিলেন? তোমার সাহস তো কম না, আমার শপথ নিয়ে কথা বলছো। আমি দেখব না তোর মাকে, যা। আপনার সাহস কি করে হয় অন ডিউটিতে ঘুমান, আবার মানুষের সাথে অতি নিম্নমানের আচরণ করেন? নার্স রেগে মেগে দরজা বন্ধ করতে চায়। এমন সময় তার পেছন থেকে আরেকজন বেরিয়ে এসে আটকায় তাকে। রাইকাকে ভরসা দিয়ে শান্ত গলায় বলে, আপনি যান, আমি আসছি। রাইকা রেখা বেগমের দিকে ফিরে ধীর পায়ে ফিরে হাঁটতে থাকে। সবে বেরিয়ে আসা নার্স রাগী জনকে বলল, ওটা শওকত স্যারের পেশেন্ট স্যার, আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তার উপর রোগীর ছেলে, মানে এই মেয়েটার হাজব্যান্ড আর্মিতে আছে। উল্টাপাল্টা করলে গন্ডগোল করে দেবে। সবসময় সবার সাথে এক ব্যবহার করা বন্ধ করো, নয়তো খুব বিপদে পড়বে। মাথা নিচু করে নেয় সেই নার্স। মুখে কথা নেই এখন। কী বা বলার আছে? উনি অন্যায় করেছে সেটা উনি নিজেও জানে। তার উপর সিনিয়র নার্সের মুখে মুখে তর্ক করায় দুঃসাহস দেখালো না। তাদের কথা রাইকার কান অবধি পৌঁছালো। সব কিছু শুনতে শুনতেই রেখা বেগমের বেডের কাছে এসে দাঁড়ালো। এবার তারা দুজনে এলো রেখা বেগমের কাছে। রাইকা মাথা নিচু করে তার কান রাখে রেখা বেগমের মুখের কাছে নিয়ে শোনার চেষ্টা করে তিনি কি বলছেন। কথাটা অস্পষ্ট, তবে রাইকা বুঝতে পারল তিনি পানি চাচ্ছেন। রাইকা মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে সিনিয়র নার্সকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, মা পানি চাচ্ছেন, খাইয়ে দিব একটু পানি। সিনিয়র নার্স বলেন, আপনি এদিকে আসুন, আমি দেখছি। রাইকা সরে এলো। তিনি গিয়ে সবকিছু চেক করে সামান্য পরিমাণে পানি দিয়ে জিভ ভিজিয়ে দিলেন। রেখা বেগমের চোখ দেখে রাইকা টের পায় এইটুকুতেই ওনার তৃপ্তি হয়নি। তাই রাইকা বলল, ম্যাডাম, আর সামান্য একটু দিন, গলা ভিজেনি মনে হয়। সিনিয়র নার্স রাইকার দিকে চোখ তুলে চেয়ে বলেন, অতিরিক্ত পানি দেয়া নিষেধ। ওনার তো খাবার স্যালাইন চলছে, আজকের দিনও চলবে, আগামীকাল থেকে মুখে খেতে পারবেন। তবুও খুব হিসেব করে ডাক্তার বলে দিবেন কোন ধরনের খাবার খাওয়াতে হবে, সে অনুযায়ী খাবার খাওয়াবেন। আপাতত এর বেশি পানি দেওয়া যাবে না। রেখা বেগমের দিকে তাকিয়ে কাঁচামাচু করছে রাইকা। সেটা খেয়াল করে সামান্য পরিমাণে পানি পুনরায় মুখে দেন। রাইকা ছোট্ট সুরে রেখা বেগমকে জিজ্ঞেস করে, এবার গলা ভিজেছে মা? মুখে বলতে না পারলেও চোখের দৃষ্টি দিয়ে সায় দেন। এবার যেন শান্তি পায় রাইকা। একটু এগিয়ে গিয়ে আবার জানতে চায়, শরীরে কি অসুবিধা হচ্ছে মা? বহু কষ্টে হালকা ঠোঁট নেড়ে অস্পষ্টভাবে বলেন, না। তাহলে আমি যাই? একইভাবে বললেন। হুম। রাইকা চলে আসবে তখনই উনি কিছু বলেন। কতটা বড় হওয়ায় বুঝতে অসুবিধা হলো। পাল্টা প্রশ্ন করে ওনাকে বিরক্ত করা যাবে না। একটু সময় নিয়ে ভেবে বলল, আপনার আব্বার কথা বলছেন মা? ব্যথাতুর মাথাটা সামান্য ওপর নিচ করেন রাইকা। বলে, আপনার আব্বা নামাজে গিয়েছেন, আপনি দেখবেন ওনাকে? এবার তিনি মুখে বলার চেষ্টা করেন। অতি দুর্বল গলায় আটকে আটকে বললেন, ও আমার আব্বাকে দেখ আমি। ভরসা দিয়ে রাইকা বলে, ঠিক আছে মা, উনি এলেই আপনার কাছে পাঠাবো, আপনি একদমই চিন্তা করবেন না। যাও তুমি মা। রাইকা ওনার কপালে চুমু খেয়ে বেরিয়ে আসে। দরজা লক করে দিল নার্স। রাইকা আগের জায়গায় বসে রইল। ভোরের আলো হয়তো ফুটেছে, আগের তুলনায় অনেকটা আধার কেটেছে এখান থেকে। চারপাশে নজর বুলিয়ে মাথা নিচু করে রইল রাহিম এবং রফিকুল ইসলাম একসঙ্গে এলেন। দুইজনই হয়তো নামাজ আদায় করতে গিয়েছিলেন। রফিকুল ইসলাম মেয়ের সামনে দাঁড়িয়ে বলেন, কেবিনে জামা, কতবার ডাকলাম তোদের, তবুও তোরা কথা শুনলি না। আমাদের আরাম করতে দিয়ে তোরাই বসে পোহালি রাত। এবার গিয়ে আরাম কর তোরা, আমি এখানে আছি। রাইকা বসা অবস্থায় বলে, তুমি বের হবে কখন বাবা? যেতেও তো সময় লাগবে। মেয়ের পাশের চেয়ারে বসেন তিনি দুঃখী চেহারায়। বলেন, এসব রেখে কি করে যাই বল? মন চাইছে না আপনাকে এভাবে রেখে যেতে, কিন্তু কোনো উপায় দেখছি না তো। লাঞ্চের পর থানায় ঢুকবো, তারপর দেখি যদি পারি কোনোভাবে ম্যানেজ করতে, তাহলে রাতেই আবার ফিরে আসবো। ভরসা হারাস না মা, তোর মামারা থাকবে, কি করতে হবে তারাই করবে। তুই শুধু আপার খেয়াল রাখিস, কখনো একা রেখে কোথাও যাস না। তোর মা থাকবে সবসময় তোর পাশে। আমি আমার সবটুকু দিয়ে করব বাবা, তুমি তো আমাকে জানো, আমি কখনোই আমার দায়িত্ব এড়িয়ে যাই না। আল্লাহ মাকে দ্রুত সুস্থ করে দিবেন।
আমি কেবলই ভেতর থেকে এসেছি, মায়ের সঙ্গে কথা হয়েছে। রাহিম যেন চমকে উঠল, তড়িঘড়ি গলায় বলল, সত্যি কথা বলেছ? কি বলেছে মা? পানি খাওয়ার জন্য ছটফট করছিলেন। তারপর আমি ভেতরে যাই, নার্সকে ডেকে পানি খাইয়ে চলে আসব। তখন আপনার কথা জিজ্ঞেস করেন, আপনাকে দেখতে চান। আমি বলেছি আপনি এলে পাঠিয়ে দিব। মা কথা বলতে পারে? স্পষ্ট নয়, মুখের কাছে কান নিয়ে বুঝে নিতে হয়। আমি যাব এখন? এখন যেতে পারবেন না তো, কিছুক্ষণ পর কেবিনে দেবেন, তখনই কথা বলতে পারবেন। ঠিক আছে। ওরা খানিকক্ষণ বসল। রফিকুল ইসলাম পাঠিয়ে দিলেন, রাহিম রাইকা চলে এলো। এর মধ্যেই ববিতা বেগম ফ্রেশ হয়ে বেরিয়ে গেলেন। রাহিম বেডে বসে রাইকাকে ডেকে নিজের কাছে বসিয়ে তার হাত ধরে বলল, আমি তোমার ঘাড়ে বিশাল বড় একটা দায়িত্ব চাপিয়ে নিজে চিন্তামুক্ত হয়ে চলে যাচ্ছি। আমার বিশ্বাস আছে তুমি সুন্দর করে সবটা সামলাতে পারবে, কিন্তু তোমার খুব কষ্ট হয়ে যাবে। আমি নিরুপায় রাইকা, তুমি তো বুঝতে পারো তাই না? আমার উপর কোনো অভিযোগ রেখো না প্লিজ। আমি জানি এসব সামলাতে গিয়ে তোমার পড়াশোনায় চাপ সৃষ্টি হবে, কিন্তু কি করব বলো? কাজের জন্য লোক রাখা যাবে, সমস্যা নেই, তবে তারা কি তোমার মতো যত্ন নিবে? যত্ন নিতে আপন লোক লাগে। এবার থেকে হালিমা বুবু দিন রাত সবসময় থাকবে তোমাদের সঙ্গে। তবু যদি সমস্যা হয় তাহলে আমি আরেকজনের ব্যবস্থা করে দিব। রাহিমের হাতের উপর নিজের হাত রেখে রাইকা বলে, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ডাক্তার কেন হব আমি? মানুষকে অসুখ বিসুখ থেকে রক্ষা করতে, তাদের চিকিৎসা করে সুস্থ করে তুলতে। এদিকে আমি যদি একজন অসুস্থ মানুষকে ফেলে রেখে ডাক্তার হতে ব্যস্ত হয়ে পড়ি, সেটা কি সঠিক হবে? আমার পরিবার আমার কাছে সর্বপ্রথমে, তারপর বাদবাকি চিন্তা। আমার মা প্রায় সময় অসুস্থ থাকতো, আমার তো কখনো মনে হয়নি তিনি বোঝা, কখনো বিরক্ত হয়নি। তবে এই মায়ের বেলায় কেন অসুবিধা হবে আমার? তাছাড়া ডাক্তার হওয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, সংসারের প্রতি লোভ হচ্ছে আমার। আপনি একটু চিন্তা করবেন না এসব নিয়ে। এবার আমি নিশ্চিন্তে কাজে যাব, আমার কোনো চিন্তা থাকবে না। মাকে নিয়ে। কয়টা নাগাদ বের হবেন? মাকে নিয়ে আসুক, কিছুক্ষণ বসে কথা বলে তারপর বের হব। আজকে গিয়ে কি জয়েন করতে পারবেন? হুম, আজ সারাদিন লাগবে যেতে, আগামীকাল থেকে জয়েন করব। এখন তাহলে রেস্ট নিন। একটা আবদার করব? আদেশ করুন। একটুখানি বুকে আসবে? 2 মিনিট জড়িয়ে থাকবো। 6 মাস আর বিরক্ত করব না তোমাকে। রাইকা দাঁড়িয়ে গেল, রাহিমের সামনে গিয়ে জড়িয়ে ধরল। রাহিমের মাথাটা একেবারে রাইকার বুকের মাঝখানে, দুহাতে বুকের সাথে চেপে ধরে রাহিমের মাথা। পাগলের মতো অসংখ্য চুমু খায় চুলে, আলতো হাত বুলিয়ে দেয় চুলে। রাহিম কোমর জড়িয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। রাইকা কাঁদো কাঁদো গলায় বলে, আপনার এই বিরক্ত করায় কি যে শান্তি লুকিয়ে আছে তা কেবল আমিই জানি সাহেব। আপনাকে বলে বোঝাতে পারবো না আমার ভেতরে কি চলছে। একে তো মায়ের এমন অবস্থা, তার উপর আপনিও চলে যাচ্ছেন। আপনাকে চলে যেতে হচ্ছে, আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। কিছুক্ষণ থামলো, কণ্ঠ নরম, চোখে নোনা পানি। চোখের পানি আটকে আবার বলতে শুরু করে, আপনি যেখানে মাথা রেখেছেন সেখানটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আপনার সাথে থাকার তীব্র লোভ জেগেছে আমার। কি করে থাকবো আপনাকে ছাড়া? আমি সেই রুমটায় কিভাবে থাকবো? আপনার গায়ের গন্ধ যে চারপাশে ছড়িয়ে আছে, সেই গন্ধ আমায় ভালো থাকতে দেবে না সাহেব। বারবার আপনাকে মনে করিয়ে দেবে, প্রতিনিয়ত মনে করিয়ে দেবে বুকটা শূন্য, আমি একা, বড্ড একা। রাহিমের মাথায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল রাইকা। কোমর ছেড়ে মুখ তুলে তাকায় ওর দিকে। দুহাতে ছোট্ট মুখটা চেপে ধরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাক গলিয়ে পড়া পানিটুকু মুছে দিল। কপালে চুমু খেয়ে বলল, কেঁদো না পাখি, আমি দূরে যাচ্ছি ঠিকই, কিন্তু সব সময় তোমার হৃদয়ে থাকবো। তুমি যখনই ডাকবে তখনই পাবে। চুপটি করে বসে অনুভব করবে আমায়। আমি অতি শীঘ্রই তোমার কাছে আসার চেষ্টা করব। তোমার বুকে মাথা রাখবো, তোমায় বিরক্ত করব, খুব আদর করব। তুমি অপেক্ষা করো আমার জন্য। উপনিশ মাথা নাড়ল। অপেক্ষা করবে সে? সুখের জন্য কে না অপেক্ষা করে। রাহিম যে তার বিশাল বড় একটা সুখ, এই সুখ ছাড়া বাঁচবে কি করে? বাঁচার যে কোনো উপায় নেই। রাইকা অঝরে কাছে অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করল রাহিম। বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। সকাল 8টা বাজে।
রেখা বেগমকে কেবিনে আনবেন বলে বেড গোছাতে বলে গেলেন একজন এসে। রাইকা দ্রুত হাতে গুছিয়ে নিল। মিনিট খানেক অপেক্ষা করতেই নিয়ে এলেন। রাহিম, রফিকুল ইসলাম সবাই ধরাধরি করে বেডে শুইয়ে দিলেন। পুরোপুরিভাবে জ্ঞান ফিরেছেন ওনার। অল্প আঘাত পাওয়া হাতে রাহিমের হাত ধরেন। এক হাত এবং এক পা প্লাস্টার করা। একটা মোড়া টেনে বসে রাহিম। ঠিক মায়ের মাথার পাশেই ছোট্ট সুরে বলেন, তুমি কখন বের হবে আপা? চমৎকৃত হয় রাইকা। তখনকার চেয়ে অনেক স্পষ্টভাবে কথা বলছেন তিনি, তবে কণ্ঠস্বর নিচু অনেক। রাহিম মায়ের চোখে চোখ রাখতে পারে না, হাতের দিকে নজর রেখে বলে, এই তো একটু পরই। আমার জন্য চিন্তা করো না। আলো আমার চিন্তা করে আমার কাছে মিষ্টি মেয়েকে পাঠিয়েছেন। আমার তুমি ছাড়া আর কেউ ছিল না, কিন্তু আজ দেখো আমার কত আপনজন। আমি সুস্থ হয়ে যাব। তুমি মনোযোগ দিয়ে নিজের কাজ করো। করবো মা, আমি অনেকটা হালকা হয়েছি এখন। তুমি একটু কথা কম বলো, ঠোঁটে ব্যথা লাগবে। লাগবে না আপা, আমি প্রায় ভালো হয়ে গেছি। মৃদু হাসে রাহিম। আলতো করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ মায়ের কাছেই বসে থাকে রাহিম। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেতরে আসেন নানা ভাই, নানু, বড় মামা, মামি, ছোট মামা, মামি। ওনাদের দেখতে পেয়ে মোড়া ছেড়ে উঠে যায় রাহিম। এক এক করে সবাই একটু করে কথা বলেন রেখা বেগমের সঙ্গে। তিনি খুব খুশি হয়েছেন সবাইকে দেখে। বড় মামি খাবার নিয়ে এসেছেন। রফিকুল ইসলাম, ববিতা বেগম এবং রাহিম, রাইকা ওরা খায়। রেখা বেগমকে বেশি কথা বলতে বারণ করেছে, তাই তিনি চুপচাপ শুয়ে আছেন। সবাই চুপ রয়েছেন। ওরা খাওয়া শেষ করলো। 9:30 ডাক্তার রাউন্ডে আসেন রফিকুল ইসলামের বন্ধু শওকত মাহমুদ, বড় ডাক্তার। তিনিও এসেছেন। একজন মহিলা ডাক্তার চেক আপ করেন। শওকত মাহমুদ ফাইল দেখেন এবং কিছু ঔষধ লিখে দেন। মুখে খাওয়াতে হবে সেগুলো। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাহিম ঔষধ আনতে বেরোয়। 20 মিনিটের মধ্যে ঔষধ নিয়ে ফিরল। আর কিছুক্ষণ মায়ের কাছে বসে বের হওয়ার প্রস্তুতি নিল। রফিকুল ইসলামও বের হবেন। রাহিম আলাদাভাবে রাইকাকে ডেকে নিয়ে একটা খাম হাতে ধরিয়ে দিয়ে বলে, এখানে টাকা আছে, যখন যা লাগবে এনো। পরবর্তী সময় আমি আরও পাঠাবো। আপাতত এটা রাখো। রাইকা খামটা ওনার আড়ালে রাখলো। অপলকভাবে রাইকার দিকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। দেরি হয়ে যাচ্ছে বলে কেবিনে এলো। মায়ের কপালে চুমু খেয়ে বলল, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। চোখের দৃষ্টিতে ছেলেকে বিদায় দিলেন। রাহিম সবাইকে বলে বেরিয়ে এলো। রাইকা তার সঙ্গে বাইরে বেরোয়। রাহিম বলে, নিজের যত্ন নিও। তুমি সুস্থ থাকলে তবেই কিন্তু মায়ের খেদমত করতে পারবে। তাই নিজেকে সুস্থ রাখতে হবে আগে। জানি না আবার কবে দেখা হবে। ভালো থেকো বউ, আমার আদরে মিশে থেকো সব সময়। চোখের পানি আটকে রাখতে পারে না রাইকা। দৌড়ে ভেতরে চলে আসে। রাহিম নিজের চোখের পানিটুকু আড়াল করে। রফিকুল ইসলাম বেরিয়ে আসতেই তারা নিচে চলে আসে। এক বাসে উঠে তারা কিছু দূর গিয়ে আলাদা হবে। রফিকুল ইসলাম পথে অনেকবার সান্ত্বনা দেয় রাহিমকে। সে চুপচাপ শুনেছে, বলেনি কিছু। তার যে মনটা পড়ে আছে হাসপাতালে, ফেলে এসেছে তার অসুস্থ মাকে, রেখে এসেছে তার প্রাণপ্রিয় স্ত্রীকে। খানিকক্ষণ আগে খবর এসেছে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। দুপুর 2:30 ঘোষণা দিবেন। বুকের ভেতর ভয় কাজ করছে তার। কি জানি কি হয়, উত্তীর্ণ হবে তো, নাকি স্বপ্নের সমাপ্তি এখানেই। এত পরিশ্রমের বিনিময়ে ভালো কিছু পাবে তো সে, নাকি নিরাশ হয়ে মুখ থুবড়ে পড়বে। ছোট্ট ব্যালকনিতে বসে গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে রাইকা। খুব চিন্তা হচ্ছে তার। কিছুক্ষণ আগে রাহিম চলে গেল, আজই রেজাল্ট দিতে হবে। কেন 2 দিন আগে দিলে কি ক্ষতি হতো? এমন অবস্থায় কিভাবে সামাল দেবে সে? রেজাল্ট প্রকাশ করার 7 দিনের মধ্যেই ভর্তি হতে হবে। যদি না পারে তবে শেষ, কোনোই সুযোগ দিবে না তারা। কি করবে বুঝতে পারছে না। কেবিনে এলো নিজের ফোনটা নিতে। রেখা বেগম সুন্দর করে ঘুমাচ্ছেন। রাইকার নানু, বাসার সবাই তাকে ঘিরে বসে আছেন। ভেতরে কথা বলা যাবে না, ঘুমের সমস্যা হবে। রাইকা ফোন হাতে নিয়ে ছোট মামাকে ইশারায় ডাকলো। তিনিও বুঝতে পেরে রাইকার পিছু পিছু এলেন ব্যালকনিতে। রাইকা একটা চেয়ারে বসে অন্যটা তার মামার দিকে এগিয়ে দিয়ে বলল, বেটা বসো, এখানে জরুরি কথা আছে। বাপ্পি নীরবে বসে বলেন। বলেন আম্মা, কি বলবেন? রাইকা সামনের দিকে নজর রেখে বলে, তখন কলে কথা বললাম না, ওটা ইফতি কল করেছিল। ও বলল আজ নাকি আমাদের রেজাল্ট প্রকাশ করবে। আমার খুব নার্ভাস লাগছে বেটা, চিন্তা হচ্ছে প্রচুর। কি যে হবে বুঝতে পারছি না। বাপ্পি ভরসা দিয়ে বলেন,
কিসের তো চিন্তা আম্মা, আপনি ক্লাস 1 থেকে ভালো রেজাল্ট করেছেন। ইনশাল্লাহ আশা করা যায় এবার রেজাল্ট ভালো হবে। আপনি অযথা চিন্তা করবেন না, নিজের উপর কনফিডেন্স রাখুন। আব্বা জানেন এ বিষয়ে? ওনাকে জানানো হয়নি এখনো, জানাবো, বাবাকে জানাতে হবে। কিন্তু বেটা, আমি কি ভর্তি হতে পারবো? কেন পারবেন না আম্মা? ভালো রেজাল্ট আসলেই অবশ্যই ভর্তি হতে পারবেন, তা আবার সরকারি মেডিকেল কলেজে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দুটো ছেলে আছে না, তারা সব কিছু করে দিবে। ছেলেরা থাকতে মায়ের চিন্তা করতে হয়? আমি কি পারবো বেটা? একদিকে দায়িত্ব কর্তব্য, অন্যদিকে স্বপ্ন। আমার মন বলছে একটা বাদ দিতে হবে। দুটো সুখ আমি একসঙ্গে পারবো না। দুটো একটা বাদ দিতে হলে আপনি কোনটা বাদ দিবেন এবং কোনটাকে বেছে নেবেন? এই মুহূর্তে যেখানে আছি এটাই আমার একমাত্র সুখ বলে বেছে নিচ্ছি। দূর পাগলি, আজকাল মেয়েরা ঘরের বাইরে কত সুন্দর করে মেনটেন করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আম্মা, আপনাকে পারতে হবে। আপনার তো সারা বছর এভাবে থাকবে না। আল্লাহ ওনাকে দ্রুত শেফা দান করুক। তাছাড়া আপনি দুটো দিক সমানভাবে গুরুত্ব দিবেন। আপা যাতে কখনো মনে না হয় যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, বরং আপনি তাকে বেশি গুরুত্ব দিবেন। তবুও নিজের স্বপ্নে বিসর্জন দিবেন না। আমি আছি তো আম্মা। আমাদেরকে ভরসা করতে পারছেন না? আপনার ছেলে আপ্রাণ চেষ্টা করবে তাদের মায়ের স্বপ্ন পূরণ করতে। রাইকা মাথা নিচু করে রয়েছে, একদম চুপচাপ, হয়তো কিছু ভাবছে। বাপ্পি আবারও বলে, আব্বার সাথে কথা বলুন তাহলে, আমি ভেতরে আছি। বাপ্পি উঠে গেলেন। রাইকা রাহিমের নাম্বারে ডায়াল করলো, বার কয়েক রিং বাজতেই রিসিভ হলো। রাইকা বলল, কোথায় আছেন এখন? রাস্তায় প্রচুর যানজট রাইকা, এখনো ঢাকা এরিয়া থেকে বের হতে পারিনি। কি করছো তুমি? মায়ের কি অবস্থা এখন? মা ঘুমোচ্ছেন, আমি বসে আছি ব্যালকনিতে। আপনাকে একটা কথা জানানোর জন্য কল করেছিলাম। হ্যাঁ বলো, শুনছি। আজ দুপুর নাগাদ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, এটাই বলার ছিল। রাহিম মৃদু হেসে বলে, এটা তো খুশির খবর। কংগ্রাচুলেশনস ম্যাডাম। ঠোঁটের কোণে এক চিমটি হাসির রেখা ফুটে উঠল। রাইকা বলল, এক্ষুনি অভিনন্দন জানাচ্ছেন? কারণ আমি জানি আমার বউ উত্তীর্ণদের মাঝে প্রথম একজন হবে। এত ভরসা করা ভালো নয় সাহেব, পরে নিরাশ হলে মন মানবে না। সেটা হবে না ইনশাল্লাহ। শোনো, তোমার রেজাল্ট ভালো হলে কিন্তু তোমার ফোনে SMS আসবে, কিছুক্ষণ পরপরই চেক করবে। যদি না আসে তারপর ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন, রাখছি তাহলে। তোমরা সাবধানে থেকো, চিন্তা করো না একদমই, সব ভালো হবে। মাকে বলো খুশি হবেন শুনলে, ওনার স্বপ্ন ওনার মিষ্টি মেয়ে পূরণ করতে যাচ্ছে। ঠিক আছে, বলবো। রাখছি বউ। কল কাটলো রাহিম। তার মুখে বউ শব্দটা শুনলে গা শিউরে ওঠে রাইকার। কি যেন আছে এই শব্দে, ধরতে পারে না। অদ্ভুতভাবে ভালো লাগা সৃষ্টি করে মনির মধ্যিখানে। ঠোঁট গোল করে চিন্তামুক্ত শ্বাস ছেড়ে তার বাবার কাছে কল করলো। মিনিট খানেক কথা বললে বাবাও ভরসা দিয়েছেন। এবার যেন আরো হালকা লাগছে তার। স্কুলের ম্যামরা সবাই দল বেঁধে এসেছেন। তাদের প্রিয় একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর অবস্থায় পড়ে আছেন হাসপাতালের বেডে। স্কুলের রেখা বেগম ওনাদের অভিভাবকদের মতো সবসময় ভুলকে শুধরে শুদ্ধতা এবং ন্যায় পথে চলতে আহ্বান করেছেন। সবাই তাকে মন থেকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যা তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রেখা বেগমকে ঘিরে ধরে কাঁদছেন সবাই। এমন অবস্থা দেখে দেখতে হবে না হয়তো ভাবেননি কোনোদিনই। কেবিনটা ভরা মানুষজন। রাইকা ভিড় ঠেলে বাইরে আসে, সঙ্গে সেই দপ্তরিকে ডেকে নিল। বাইরে এসে নিরিবিলি তাকে জিজ্ঞেস করলো, আপনি তো মাকে হাসপাতালে এনেছিলেন তাই না? এখন আমাকে বলুন কিভাবে কি হয়েছে। মায়ের অ্যাক্সিডেন্টের খবর যখন আমরা পেয়েছি তখন অবধি স্কুল ছুটি হয়নি, তাহলে মা কি করে রাস্তায় গিয়েছে? দপ্তরি স্বাভাবিক কণ্ঠে বলে, ম্যাডাম স্কুলে প্রবেশ করেই সবাইকে বলেছিলেন আপনারা নাকি স্কুলে আসবেন। তারপর তিনি সম্ভবত আপনাদের জন্যই কিছু কেনাকাটা করতে বেরিয়েছেন। বারবার আমি বলছিলাম ম্যাডাম কি প্রয়োজন আমায় বলুন, আমি এনে দিচ্ছি। অন্য সময় সব কিছু আমাকেই করতে দেন, তবে কালকে এত জোরাজোরির পরেও শুনল না তিনি। আমি ম্যাডামের পিছনে যাইনি। যখন অ্যাক্সিডেন্ট হয় এবং সবাই চিৎকার চেঁচামেচি করে তখনই আমি বাইরে এসে দেখি ম্যাডামের এমন অবস্থা। কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে রাইকা। শান্ত গলায় বলে, ঠিক আছে, আপনি যান তাহলে। লোকটা ভেতরে ঢুকে গেল। ডাক্তারের কাছ থেকে কিছু পরামর্শ নেয়ার আছে, তাই সে চেম্বারের দিকে পা বাড়ালো। জোহরের আজান দিয়েছে মিনিট কয়েক হবে।
কেবিন ফাঁকা প্রায়। ববিতা বেগম চুপটি করে বসে আছেন রেখা বেগমের মাথার কাছে। বাপ্পি একটা বেডে শুয়ে আছেন। তিনি আজ এখানেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ অফিস থেকে ছুটি নিয়েছেন, সারাদিন এবং রাত এখানেই পোহাবেন। দুই ভাই বসে সিদ্ধান্ত নিয়েছেন সারাদিন অফিসে থেকে রাতে এখানে এসে থাকবে। এক রাত বাপ্পা রহমান এবং এক রাত বাপ্পি। মানুষ হিসেবে তারা প্রচণ্ড ভালো। এই সিদ্ধান্তটাই হলো তাদের পরিচয়। আজকাল কে কার জন্য করে? দুঃখের সাথী কেউই হতে চায় না। এমন যুগে এসে ওনাদের মতো কিছু ভালো মানুষদের দেখা মিলে প্রায়শই। রাইকা সময় নিয়ে গোসল সেরে এলো। রেখা বেগমের কাছে এসে বসে টুকটাক কথা বলতে থাকলো। ঠোঁটের আঘাত শুকাতে শুরু করেছে। প্লাস্টার বাদে হাত পা দুটোর ক্ষতগুলো শুকাতে শুরু করেছে। সকালে নার্স এসে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছে। আবার আগামীকাল সকালে রাইকা উঠে গিয়ে একটা রুমাল ভিজিয়ে নিয়ে এলো। সেটা দিয়ে আলতো করে রেখা বেগমের মুখ হাত পা মুছে দিল। মাথার কাছে বসে নিচু স্বরে বলল, মা আজ আমার রেজাল্ট দেবে। রেখা বেগম হাসার চেষ্টা করে ব্যর্থ হলেন। ঠোঁট টান লাগে ধীরে ধীরে সময় নিয়ে বললেন, আমি খোঁজ রেখেছিলাম, আজকের এই দিনটার জন্য কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু দেখো কি হয়ে গেল মা। আমি তোমার সমস্যায় ফেলে দিলাম। তুমি রেজাল্ট ভালো করবে তা আমি জানি, এ বিষয়ে আমি বরাবর খুশি। আরও খুশি হব যখন জানতে পারবো আমার মা চান্স পেয়েছে। এইটুকু কথা বলতে প্রায় আধ ঘন্টা সময় নিলেন। ওনার চোখে মুখে আনন্দ স্পষ্ট, তবে রাইকার চোখে টলমল করছে পানি। রেখা বেগমের একটা কথায় ভীষণ দুঃখ পেয়েছে সে। কান্না দমানো গলায় বলল, মা, কখনো সন্তানের সমস্যা হয় না মা, এটা আপনার ভুল ধারণা। আমার কষ্ট হচ্ছে আপনাকে এভাবে দেখতে। এছাড়া আর কোনো দুঃখ নেই আমার। দয়া করে আমার সামনে এসব কথা বলবেন না। আপনার দিকে তাকাতেই বুকটা ফেটে যায়। তার উপর আপনি এ সমস্ত কথা বললে কষ্ট দ্বিগুণ হয় মা। রেখা বেগম ইশারা করে রাইকাকে নিচু হতে বললেন। সে তাই করলো। নিচু হতেই রাইকার কপালে শুকনো ঠোঁট ছুঁয়ে দিলেন। আস্তে করে বললেন, আমার মা দুঃখ পায় এমন কোনো আর কথা কখনো বলবো না, ঠিক তো? ছেলেমেয়েরা আঘাত পেলে মাই তো দেখভাল করবে, আমাকেও তোমার মাই দেখভাল করবে। রাইকা ওপর নিচ মাথা ঝাঁকালো মৃদু হেসে বলল, ঠিক তাই। এসব আর কখনো মুখে আনবেন না। একটু একটু করে কথা বলতে থাকে ওরা। কথায় কথায় সময় চলে যায়। রাইকার মন অস্থির হতে শুরু করে। রেজাল্ট প্রকাশের সময় পেরিয়ে গিয়েছে। 3টা বেজে গিয়েছে, এখনো SMS আসছে না। তবে কি উত্তীর্ণ হয়নি সে? মনের আকাশে মেঘ জমতে থাকে। ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে গেল। নিজের ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এসে বসলো। মুখে ওড়না চেপে কাঁদতে লাগলো। হঠাৎ ফোনে SMS আসার শব্দে থমকে গেল সে। কান্না থামিয়ে দিল। ধীরে ধীরে ফোনের স্ক্রিনে চোখ বোলাতেই নিরাশ হয় সে। সিম কোম্পানির SMS ছিল। মুখখানা চুপসে গেল। দেয়ালে পিঠ ঠেকিয়ে মুখ ওপর দিকে করে লম্বা লম্বা করে শ্বাস টানতে লাগলো। মিনিট কয়েক পর আবারও SMS আসার শব্দ কানে পৌঁছালো। তবে এবার আর উত্তেজনা নেই তার মধ্যে। সে মেনে নিয়েছে তার রেজাল্ট খারাপ হয়েছে। ওয়েবসাইটের পরে রাহিম দেখে নেবে রেজাল্ট। তাই সে চুপচাপ থাকলো। তার ইচ্ছে করছে না রেজাল্ট জানার। আকাশবাণী চেয়ে নিজের দুঃখ ছাড়ছে রাইকা। ফোন বেজে উঠতেই স্ক্রিনে দেখে রাহিম কল করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে রাহিম আনন্দিত গলায় বলল, কংগ্রাচুলেশনস ম্যাডাম। রাইকা কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে নিল। কিসের কংগ্রাচুলেশন? কিসের মানে? SMS পাওনি তুমি? না তো, সমানে সিম কোম্পানি থেকে SMS আসে, তাই আর দেখা হয়নি। বলো, দ্রুত SMS চেক করো, তারপর কল করো আমায়। বলে কল কাটলো। মনের মধ্যে একটুখানি আশার আলো নিয়ে SMS যোগ করতে যায়। মুহূর্তেই খুশিতে বাগ বাগ হয়ে লাফিয়ে ওঠে। 267 নম্বর পেয়েছে সে, যা একটা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত। স্বপ্ন ছুঁতে সিঁড়ি পেয়ে গিয়েছে। এবার শুধু সিঁড়ি বেয়ে উঠবে আর স্বপ্নকে ছুঁয়ে দেবে। ফোনটা বুকে চেপে ধরে চোখ দুটো বুঝে নেয়। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে। আর কোনো বাধা নেই। এবার শুধু এগোবে আর এগোবে, পিছু হটবে না আর। দ্রুত পায়ে কেবিনে এসে রেখা বেগমের মাথার কাছে হাঁটু গেড়ে বসে আস্তে করে বলল, মা ঘুমিয়েছেন? চট করে চোখ মেলে তাকায় তিনি। মিহির সুরে বলে, না মা, বলো, তুমি পাশ করেছো তাই না? হ্যাঁ মা। সরকারি মেডিকেলে চান্স হবে তো? জি মা, হবে। চোখে মুখে আনন্দ প্রকাশ করেন তিনি। বলেন, আলহামদুলিল্লাহ। দ্রুত ভর্তি হতে হবে, দেরি করো না একদম। সময় আছে মা, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো মা, দেরি করে লাভ কি? এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, তোমার পাশে থেকেও হেল্প করতে পারছি না। বেড থেকে বাপ্পি নেমে এসে বলে,
আপা আমরা আছি তো, আপনি টেনশন করবেন না, সব কিছু ঠিক মতোই হবে। আমার ভরসা আছে ভাই। মৃদু হাসেন বাপি। ববিতা বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে খবরটা শুনে বেশ খুশি হন। এক এক করে সবাইকে কল করে জানান তিনি। দুঃখের মাঝে একটা খুশির খবর সবার চোখে মুখে আনন্দ বিরাজ করছে। বিকালবেলা ইফতি এসেছে হাসপাতালে। সেও ভালো রেজাল্ট করেছে। অনেকক্ষণ যাবৎ রেখা বেগমের পাশে বসেছিল। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে তাই সে উঠে দাঁড়ালো। সবার কাছ থেকে বিদায় নিল। রাইকা এগিয়ে দিতে নিচ পর্যন্ত এলো। একটু ফাঁকা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো ইফতি। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আগামী শুক্রবার রাফির বিয়ে। অবাকিত কণ্ঠে রাইকা বলে, কি বলিস? কিভাবে সম্ভব? তোর কি হবে এখন? আমার আর কি হবে, এই যে আছি। আমার চিন্তা হয়নি, যদি থাকতো তাহলে এটা জীবনেও করতো না। কোনো ঝামেলা হয়েছিল তোদের? হলে তো তোকে বলতাম। সব কিছুই ঠিক ছিল, হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। আজ কল করে বললো শুক্রবারে তার বিয়ে। খুব বাজেভাবে ঠকিয়ে দিল রে আমায় দোস্ত। আমি কথা বলবো ওর সাথে। লাভ নেই, বিয়েতে রাজি হতে যে আমার কথা ভাবেনি, সে কি আর আমার জন্য বিয়ে ভেঙে দেবে? আমার দম বন্ধ লাগছিল দোস্ত, কথাগুলো তোর সাথে শেয়ার করা জরুরি ছিল। নিজেকে হালকা করতে পারছি না। কি করলো এটা? 3 বছরের সম্পর্ক 3 দিনেই শেষ। আমি মানতে পারছি না। ইফতির কাঁধে হাত বুলিয়ে রাইকা বলে, হয়তো বা রাফি তোর সাথে মজা করছে। কিছুদিন আগেও ওর সাথে কথা হয়েছে আমার। এরকম কিছু করবে আন্দাজে আসেনি তো। না রে দোস্ত, ও এরকম মজা কোনো দিন করে না। আমি বুঝতে পারছি না কেন এটা করলো। সেটাই তো, বিয়ে করার হলে তোর কথা পরিবারকে জানাতে পারতো, এবং এটা উচিত ছিল। মাথায় ঢুকছে না আমার। আমি কি করবো বুঝে উঠতে পারছি না দোস্ত। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে, সামলাতে পারছি না নিজেকে। ইফতিকে জাপটে ধরে রাইকা, মাথায় হাত বুলিয়ে বলে, এসব মুখে আনবি না। পাগল হয়েছিস তুই? তোর মুখে এগুলো মানায় না দোস্ত। নিজের লক্ষ্যে এগিয়ে যা। যে তোর কথা ভাবেনি, তুইও তার কথা ভাবিস না। সুন্দর একটা জীবন তোর জন্য অপেক্ষা করছে। মাথা থেকে বের করে দে এগুলো। ইফতিকে বুঝিয়ে সুঝিয়ে রিকশায় তুলে দিল। মেয়েটা ভীষণ ভালো, ওর সাথে এরকমটা ঠিক হয়নি। যদিও রাফি ছেলেটাও খুব একটা খারাপ নয়, খুবই সম্মান করে এবং ভালোবাসে ইফতিকে। ওরা একসঙ্গে স্কুলে পড়েছে, তবে সম্পর্কে জড়িয়েছে বছর 3 আগে। রাইকা ইফতিকে সময় দিতে পারল না। ইফতি ও রাইকার পরিস্থিতি বুঝতে পেরে অনেক কিছুই আড়াল করলো, চাপা রাখলো বহু দুঃখ। তড়িঘড়ি করে উপরে আসে রাইকা। রেখা বেগমের কাছে বসে তার হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় 2টো সেলাই পড়েছে, সেদিকে তাকিয়ে আছে রাইকা। হাত পা সহ পুরো শরীরে ব্যথা করছে। বাপ্পি গিয়ে নার্সকে ডেকে আনলেন। নার্স এসেই প্রথমে স্যালাইন পরিবর্তন করে দিলেন, তাতে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিল। সম্ভবত সেটাই ঘুমের ওষুধও ছিল। রেখা বেগম ঘুমিয়ে পড়লেন। আলগোছে রাইকা সরে এলেও সারাদিন কেটেছে ছোটাছুটি করে, একটুখানি বিশ্রামের প্রয়োজন তার। ফাঁকা বেড়ে শুয়ে পড়ো। দ্রুত গতিতে ছুটে চলেছে সময়। কেটেছে 6 দিন, আজই শেষ দিন মেডিকেলে ভর্তি হওয়ার। গত 5 দিন সুযোগ হলেও যায়নি রাইকা। অবশ্য তার সমস্ত কাগজপত্র নারায়ণগঞ্জে, সেগুলো নিয়ে আসছেন রফিকুল ইসলাম। তিনি এসেই মেয়েকে নিয়ে যাবেন। রেখা বেগম আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। ঠোঁটের ক্ষত পুরোপুরি ঠিক হয়েছে। তিনি এখন কথা বলতে পারেন স্বাভাবিকভাবেই, কোনো অসুবিধা হয় না। তবে হাত পায়ের ক্ষত রয়ে গিয়েছে, যদিও বা উন্নতি হয়েছে অনেকটাই, কিন্তু নিজের হাতে তুলে এক মুঠো ভাতও খেতে পারেন না। সবসময় রাইকাই নিজের হাতে খাইয়ে দেয় ওনাকে। মাথার 2টো সেলাই কেটে দিয়েছেন, কিছুদিনের মধ্যেই হয়তো রিলিজ দিয়ে দেবেন। রাইকা ধীরে ধীরে তুলে বসালেন রেখা বেগমকে। ববিতা বেগম পানি এনে দিলেন। হাত মুখ ধুয়ে দিল রাইকা। চুলগুলো সুন্দর করে আঁচড়ে খোপা করে দিল। বাপ্পা রহমান যাওয়ার আগে নাস্তা এনে দিয়ে গিয়েছেন। মোড়া টেনে তাতে বসলো রাইকা। নাস্তার প্লেট হাতে নিতেই রেখা বেগম বলেন, আমি খেতে পারবো মা, তুমি রেডি হও গিয়ে। একে তো শেষ দিন যাচ্ছে, তারপর সঠিক সময়ে উপস্থিত না হতে পারলে সমস্যায় পড়বে। তুমি যাও মা, আমি খেয়ে নিচ্ছি। রেখা বেগমের মুখের সামনে খাবার তুলে দিয়ে রাইকা বলে, আরও অনেক সময় আছে মা। তাছাড়া বাবা এখনো পৌঁছায়নি। আমি একা গিয়ে কি করব? কাগজপত্র বাবার কাছে। আপনার খাওয়া শেষ হলেই আমি বের হব। ধীরে সুস্থে খান আপনি। রেখা বেগম খাবারটা মুখে নিয়ে বলেন, তুমি রেডি হওয়ার আগেই ভাই চলে আসবেন দেখো। তার আগেই আমি রেডি হয়ে যাব। মৃদু হাসেন রেখা বেগম। চুপচাপ সবটুকু খাবার শেষ করে বলেন, এবার যাও, আপাকে সঙ্গে নিয়ে খেয়ে নাও। জি মা। এর মধ্যেই রাইকার ফোন বাজতে শুরু করলো।
দ্রুত ফোন হাতে নিয়ে দেখলো রাহিম ভিডিও কল করেছে। নিজে রিসিভ না করে ফোনটা রেখা বেগমের হাতে ধরিয়ে দিল। তার বহু কাজ, সময় নেই কথা বলে। রেখা বেগম ছেলের সঙ্গে কথা বলতে লাগলেন। এদিকে রাইকা প্রেসক্রিপশন দেখে একটা একটা করে ওষুধ খাইয়ে দিতে লাগলো। দূর থেকে স্ত্রীর এমন কাজে সন্তুষ্ট হয় রাহিম। তার বিশ্বাস রাইকা রেখেছে, তার ধারণা সত্যি করেছে রাইকা। সঠিক মানুষেরকে মায়ের কাছে রেখে যেতে পেরেছে সে। গর্বে বুকটা ফুলে ওঠে তার। রাহিম মাকে প্রশ্ন করে, তোমার মিষ্টি মেয়ে কি ঠিকঠাক যত্ন নেয় তোমার, নাকি দায়িত্বে ফাঁকিবাজি করে? রেখা বেগম নিখুঁত হেসে বলেন, মা কখনো সন্তানের দায়িত্বে ফাঁকিবাজি করতে পারে না আপা। মায়ের আদর পাই না বহু বছর হলো, কিন্তু এই মেয়েটার যত্নে মনে হয় আমি এখনো ছোট্ট শিশু, আর মা আমাকে আদর যত্ন করছে। খুব ভাগ্য করে ওর মতো একজনকে পেয়েছি আমরা। কোনোদিন অবহেলা করো না আপা, দুঃখ দিও না কখনো। ওকে আঘাত করার আগে তুমি আমার কথা মনে করো। আমি যদি বেঁচে নাও থাকি তবু মনে রেখো, ওর সাথে খারাপ করলে তোমার মায়ের আত্মা কষ্ট পাবে। মায়ের কথা শুনে রাহিম মুচকি হেসে বলে, এমন কিছু কখনো করব না মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি জানি তো আমার আব্বা খুব ভালো মানুষ। হয়েছে, আর সান্ত্বনা দিতে হবে না, আমি খুশি হয়েছি। রেখা বেগম শব্দ করে হেসে উঠলেন। পাশ থেকে ববিতা বেগম বলে উঠলেন। রাহিম মুখে হাসি বজায় রেখে বলে, মেয়েরা বাবার প্রশংসা সবসময় করে, বাবা খারাপ হোক কিংবা ভালো। তবে আমার মেয়েরা ভালো, সেই সুবাদে ধরা যায় তাদের বাবাও ভালো। সবাই হাহা করে হেসে উঠল রাহিমের কথায়। অনেক সময় ধরেই কথাবার্তা বলল ওরা। এর মধ্যেই রাইকা বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সে এক কথা বলেনি রাহিমের সঙ্গে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারছে না সে। রাহিম ব্যস্ত থাকায় কল কেটে দিয়েছে। রাইকা ফোনটা হাতে নিয়ে বাপ্পিকে ছোট্ট একটা টেক্সট করে। কাজ শেষ হতেই ফোন সাইডে ব্যাগে ভরে নিল। দুই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে এলো। লিফটের জন্য অপেক্ষা করলো না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। হাসপাতালের গেইটে এসে দেখতে পেল হারিমা খালাকে। বড় একটা ব্যাগ হাতে নিয়ে এদিক ওদিক দেখছেন। কোন দিক যাবে সেটা বুঝতে পারছে না হয়তো। রাইকা এগিয়ে গিয়ে অবাকিত গলায় বলল, বুবু, আপনি এখানে একা কিভাবে এলেন? আমাকে বলতে পারতেন আপনি এখানে আসবেন। যদি হারিয়ে যেতেন তখন কি হতো? হারিমা খালা শান্তির নিঃশ্বাস নিয়ে হাসি মুখে বলল, বালা কইরা চিনি না পদঘাট, মানুষের জিগাইতে জিগাইতে আইয়া পড়ছি। ভাবি, তুমি কই যাইতাছ? আমি যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে। আপনি কি মায়ের কাছে যেতে পারবেন বুবু, নাকি আমি হেল্প করব? আমি এইখানে খাড়াইয়া আছি মেলা সময় ধইরা, বুঝি না কোন দিকে যামু। তোমার যদি সময় থাকে তাহলে আমার একটু পরে লইয়া যাও ভাবি। রাইকার হাতে সময় কম, কি করবে বুঝতে না পেরে মাকে কল করলো। তাকে লিফটের সামনে দাঁড়াতে বলল। হালিমা খালাকে লিফটে তুলে দিতে দিতে বলল, আপনি লিফট থেকে নামলেই মাকে দেখতে পাবেন, তারপর মা আপনাকে নিয়ে যাবে। আমার তাড়া আছে, আসছি বুবু। লিফটের দরজা বন্ধ হতেই রাইকা বেরিয়ে আসে। বাইরে ওর জন্য অপেক্ষা করছিল ইফতি। দুজন মিলে একটা রিক্সা ভাড়া করে ছুটতে লাগলো। রাইকা ভর্তি হয়নি বলে ইফতিও ভর্তি হয়নি। বন্ধুত্বের টান এটাই। দুইজনই বেশ খুশি, মনের মাঝে আনন্দের শেষ নেই। আজ হঠাৎ ফোন বেজে উঠল রাইকার। তড়িঘড়ি করে ফোন বের করে। রাহিম কল করেছে। ঠোঁট কামড়ে হেসে দ্রুত রিসিভ করে। ফোন কানের কাছে নিতেই ওপাশ থেকে রাহিম বলে উঠল, আমার বউটা দিনকে দিন ব্যস্ত হয়ে পড়ছে, আমার সঙ্গে একদণ্ড কথা বলারও সময় পাচ্ছে না। আমার খারাপ দিন বুঝি ঘনিয়ে এলো। মুচকি হেসে রাইকা বলে, বালাই ষাট, আমার সাহেবের জন্য তো আমি নিজের জীবনটাও দিতে পারি। তখন একটু ব্যস্ত ছিলাম, তার জন্য কথা বলতে পারিনি। ভেবেছিলাম নেমেই কল করব আপনাকে। বুঝেছি ম্যাডাম, এখন দূরে আছি বলে কদর কমেছে। আবার রাহিম সশব্দে হেসে বলে, আচ্ছা সরি, আর বলবো না। কোথায় আছো বলো? রিকশায় আছি। সঙ্গে কে? বাবা এসেছেন? সঙ্গে ইফতি, আর বাবা প্রায় চলে এসছে। আচ্ছা, সাবধানে যেও। কাজ সম্পূর্ণ হলে কল করো, বা কোনো সমস্যা হলে কল করো আমাকে। ওকে? ওকে সাহেব। কান থেকে ফোন নামিয়ে নিল। ইফতি জিজ্ঞেস করলো, ভাইয়া তোকে অনেক ভালোবাসে তাই না? ভীষণ ভালোবাসেন। ভাইয়ার সঙ্গে হঠাৎ করে কীভাবে দেখা হলো তোর? তোদের পরিচয় হয়েছে বেশি দিন হয়নি, তবু কত ভালোবাসে তোকে, নিজের করে নিয়েছে তোকে। অথচ রাফিকে দেখ, এতগুলো বছর একসঙ্গে পড়াশোনা করলাম, রিলেশনশিপে জড়ালাম, তবু শেষ পর্যন্ত ধোকায় দিল। ওর কাছ থেকে মুঠো এটা আশা করিনি।
বাদ দে দোস্ত, সে তোকে ছাড়া ভালো আছে, তুইও তাকে ছাড়া ভালো থাকার চেষ্টা কর। আসলে কি বলতো, মানুষের সুন্দর চেহারা দেখে বোঝারই উপায় নেই যে সে কেমন, আর বা তার অন্য কোনো রূপ আছে কিনা। বড্ড অদ্ভুত প্রাণী আমরা মানুষরা।